হ্যালো স্টুডেন্ট, আশা করি সব ভালো আছো। আমরা আজকে বায়োসাভার্টের সূত্রের দ্বিতীয় পার্ট শুরু করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই পার্টটাতে আমরা বায়োসাভার্টের সূত্রের শেষ কিছুটা অংশ আছে, কিছুটা অনুশীলনী করবো এবং তারপরে আরেকটা নতুন সূত্র আছে, অ্যাম্পিয়ারের চক্রপথের সূত্র বা বদ্ধপথের সূত্র, সেই সূত্র নিয়ে আলোচনা করব। এবং তারপরে যদি সময় থাকে তাহলে লরেঞ্জ বল সম্পর্কে আলোচনা করব, অথবা এটা আজকে না করে আমরা পরের দিনকেও করতে পারি। কিন্তু আজকের দিনটা প্রথমে শুরু করতে গেলে তোমাদের বায়োসাভার্টের সূত্রের যে প্রথম পার্টটা করেছিলাম সেই পার্টটা অবশ্যই দেখতে হবে, কারণ সেই পার্ট ছাড়া আমাদের এখানে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো করা যাবে না। ঠিক আছে, তাহলে এর আগের যে ভিডিওটা ছিল যেখানে আমরা বায়োসাভার্টের সূত্র সম্পর্কে পড়েছিলাম এবং বায়োসাভার্টের সূত্রের সাহায্যে কীভাবে একটা তারের থেকে একটা রিজু তার যদি হয় তাই সেই তার থেকে কিছু দূরে কীভাবে চৌম্বক ক্ষেত্র বার করেছিলাম এবং তার মান কত সেই কিন্তু একবার দেখতে হবে, তাহলে কিন্তু পারা যাবে না। যেমন আগের দিন করেছিলাম, একটা যদি কোনো সার্কুলার কয়েল থাকে, কোনো বৃত্তাকার যদি লুপ থাকে, সেই লুপের কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র হবে, কেন্দ্র থেকে অক্ষের উপর কিছু দূরত্বে কত চৌম্বক ক্ষেত্র হবে, তো এই রাশিমালাগুলো আগের দিনকে আমরা বার করেছিলাম। একবার শুধু রিক্যাপ করে দিই, আগের দিন বায়োসাভার্টের সূত্রে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এরকম, যদি একটা দীর্ঘ তার হয় তাহলে দীর্ঘ তারের থেকে কিছু দূরত্বে যে বি এর মান হয় সেটা হচ্ছে μ0/4π, μ0I/4π লিখলাম আর দূরত্বে, ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2, এরকম একটা রাশিমালা পেয়েছিলাম। এক্ষেত্রে যদি এটা অসীম তার হয় তাহলে অসীম তারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে θ1 আর θ2টা হচ্ছে 90 ডিগ্রি, খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, θ1 আর θ2 90 ডিগ্রি, এবং সেক্ষেত্রে সাইন 90 মান যেহেতু 1 তাহলে 112 হয়ে যায়, এবং বি এর মান যেভাবে লেখা হয় সেটা হচ্ছে μ0/4π 2y/r। ঠিক আছে, এইভাবে লেখা হয়। এটা এখান থেকে 2 আসছে, এখানে আইটা নিলাম, তাহলে 2i হলো আর নিচে 8টা হয়ে গেল। এটাকে চেঞ্জ করা হয় না, কারণ এটার মান হচ্ছে 10⁻⁻7 এসআই ইউনিট, হেনরি অ্যাম্পিয়ার, যা ইনভার্স এরকম একটা ইউনিট আছে। একদিন আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এটা যদি অর্ধ অসীম তার হয় তাহলে সেক্ষেত্রে θ1টা যদি অর্ধ অসীম হয়, তাহলে θ1টা হয় π/2, যে কোনো একটা π/2 হয় আর একটা 0 হয়, এবং সেক্ষেত্রে বি এর মানটা হয় সাইন 0 0, θ2 0 হলে এই টার্মটা 0 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, তাহলে μ0/4π I/r হয়। ঠিক আছে, তাহলে এইটাই ছিল তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র। এটা যদি সার্কুলার কয়েল যদি নিতাম, এটা যদি এরকম যদি সার্কুলার কয়েল হতো তাহলে সার্কুলার কয়েলের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা হয় সেটা হচ্ছে μ0I/2r। যদি এনটা টার্ন থাকে, এনটা যদি পাক থাকে তাহলে এন গুণ হয়। ঠিক আছে, যদি কোনো একটা অংশের জন্য এরকম কোনো একটা অংশের জন্য কেন্দ্রে এরকম চৌম্বক ক্ষেত্র বার করতে দেয়, এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে আই কারেন্ট যাচ্ছে, এবং এখানে যদি থিটা কোণ করে তাহলে সেক্ষেত্রে বি এর যে মানটা হয় সেটা হচ্ছে μ0I/2r θ/2π। এটা সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি। ঠিক আছে, যেমন যদি এরকম অর্ধবৃত্তাকার কোনো তার হয়, তার কেন্দ্রে এরকম যদি কারেন্ট যাচ্ছে আই, এরকম যদি হয় তাহলে এক্ষেত্রে বি এর মান হয়, এই থিটার জায়গায় আমরা বসাবো পাই, কারণ এই ক্ষেত্রে থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে 180 ডিগ্রি, এবং সেটার মান হচ্ছে পাই, এবং সেক্ষেত্রে বি এর মান হবে μ0I/2r। থিটার জায়গায় পাই বসাবো, তাহলে পাই কেটে দেবে 2 হয়ে যাবে, তাহলে এটা 4r হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তাকার তারের জন্য, পরিবাহী তারের জন্য তার কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। ঠিক আছে, এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আরেকটা কী ছিল, আরেকটা ছিল অক্ষের উপর, অক্ষের উপরটা কীরকম, এরকম যদি একটা গোলাকার তার হয় তার জন্য এই অক্ষের উপর আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালাটা হয় μ0I ইন্টু এ, এটা হচ্ছে এর ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে μ0I² বাই 2a² প্লাস r² ⁵ এরকম একটা রাশিমালা আছে, আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে, চলো আমি ধরে নিচ্ছি যে তোমরা এইগুলো সব জানো, এবং এরপরে নেক্সট পার্টটা আমরা শুরু করছি। চলো, বলছি নিচের চিত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, উভয় লুপের ব্যাসার্ধ হচ্ছে আর। এরকম দিয়েছে, আমরা একটা বার করি। দেখো এখানে দুটো লুপ দিয়েছে, একটা লুপ আছে এরকমভাবে, ঠিক আছে, এবং আর একটা লুপ আছে এরকম এই দিক বরাবর, এরকম করে একটা লুপ আছে। ঠিক আছে, আগের দিন আমরা চৌম্বক ক্ষেত্র বার করবো কী করে সেটাও দেখেছিলাম, সেটা হচ্ছে এই ডান হাতের মুঠো নিয়ম। এইটা কারেন্টের ডিরেকশন হলে এইটা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে, এটা আমরা দেখেছিলাম। আরেকটা দেখেছিলাম
যে যদি এরকম বৃত্তাকার লুপ হয় এবং যদি এইদিকে কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে, কী করে বার করবো সেটা বার করার নিয়ম, আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর একটা স্ক্রুকে ঘোরাতে হবে। এইদিকে যদি স্ক্রুটা ঘোরাই স্ক্রুটা একটু খুলে আসবে, একটা ডান পাকের স্ক্রু দেখবে, একটু চিন্তা করবে তাহলেই পাবে। এটা ডান পাকের স্ক্রুকে যদি আমরা এইভাবে ঘোরাই এটা খুলে আসবে, তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। ঠিক একইভাবে যদি এই দিক কারেন্ট যায় এবং এই পাকে যদি স্ক্রুটাকে ঘোরাই সেই স্ক্রুটা ভেতর দিকে ঢুকবে, টাইট হবে, দেখবি খেয়াল করে, তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হবে ভেতর দিকে। স্ক্রুটা যেদিকে যাবে সেইটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। যদি সার্কুলার হয়, সার্কুলার কয়েলের ক্ষেত্রে তোমার স্ক্রু দিয়ে বার করাটা, ম্যাগনেটিক ফিল্ড বার করাটা অনেক বেশি সুবিধাজনক। ঠিক আছে, এইদিকে মনে করো এই তারটাতে বলেছে আই কারেন্ট যাচ্ছে, তাহলে যদি এই দিকে আই কারেন্ট যাচ্ছে বলে, আর এই কয়েলটাতে বলেছে এই দিকে কারেন্ট যাচ্ছে এবং কারেন্টের মান আমাদের দিয়েছে √3I। তাহলে এই কয়েলটার জন্য, এটাকে 1 নম্বর কয়েল বলি, এই কয়েলটার জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে যদি এইদিকে ঘোরে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাচ্ছে এইদিকে, এটাকে V1 বললাম। আর এই কয়েলটাতে যদি এই দিকে কারেন্ট যায় তাহলে যদি এই দিক বরাবর একটা স্ক্রু ঘোরাই, দেখো স্ক্রুটা ওপর দিকে উঠবে, তাহলে V2টা এই দিকে বরাবর হবে। ঠিক আছে, এবার V1 এর মান কত, যেহেতু একটু বৃত্তাকার কয়েল, V1 এর মান হচ্ছে μ0I/, রেডিয়াসটা আর বলেছে 2r। ঠিক আছে, μ0I/2r। আর V2 এর মান কত, V2 এর মান হচ্ছে μ0 × √3I/2r। এই দুটোর ডিরেকশন আলাদা, একটা এইদিকে আছে একটা এইদিকে আছে। টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, টোটাল ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর হবে। ভেক্টর যোগ করতে হবে, ভেক্টর যোগে কি আসবে, V সমান আসবে √V1² + V2²। কত হবে সেটা হবে √μ0I/2r তার হোল স্কয়ার প্লাস μ0 × √3I/2r তার হোল স্কয়ার। ঠিক আছে, বুঝতেই পারছি μ0I/2rটা কমন চলে যাবে, μ0I/2r এর স্কয়ারটা কমন চলে যাবে এবং সেটাকে একবার √2r এর বাইরে বার করলে μ0I/2r থাকবে, √2r এর ভেতরে এখানে 1 থাকলো আর এখানে √3 তার স্কয়ার থাকলো, মানে 3 থাকলো। 3 একে 4, 4 এর √2 রুট করলে 2 হবে, তাহলে এটা হবে 2 কেটে গেল, তাহলে μ0I/r হয়ে গেল। তাহলে ম্যাগনেটিক ফিল্ডে কত হলো, μ0I/r। বুঝে গেল? তাহলে এই বি এর ডিরেকশনটা যদি জিজ্ঞেস করে, যদি এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করে থিটাটা, তাহলে tan থিটা সমান হবে V2/V1। আমরা যদি tan থিটা বার করি সেটা হবে V2/V1। V2/V1 করলে কত হবে, √3 হবে। ঠিক আছে, tan থিটা মানে কত, V2/V1। ভেক্টরের নিয়ম, এটি যদি V2 হয় তাহলে এটাও V2 হবে, তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব/ভূমি, তাহলে V2/V1। V2টার সঙ্গে যদি V1 ভাগ করি সবই কেটে যাবে, শুধু √3 পড়ে থাকবে। ঠিক আছে, থিটা সমান কত হবে, থিটা সমান হবে 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। ঠিক আছে, এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে এই কয়েলটা যেটা আছে, সেই কয়েলটা যে তলে আছে সেই তলের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে বি এর মান হবে μ0I/r, আর সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নিচের চিত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এরকম একটা ব্যাটারি আছে, ব্যাটারির সঙ্গে এরকম একটা কয়েল যুক্ত আছে। ঠিক আছে, আমাকে ও বিন্দুতে এখানে চৌম্বক ক্ষেত্রের কথা হবে বার করতে বলেছে। এইখানে মেন কারেন্ট যাচ্ছে আই কারেন্টটা এসে গেলে দুভাগে ভাঙছে, এখানটা হচ্ছে I1 আর এইখানটা যাচ্ছে I2। ঠিক আছে, আমি ধরলাম এটা এই কেন্দ্রে, এখানে থিটা অ্যাঙ্গেল করলাম, এখানে থিটা অ্যাঙ্গেল করলাম, বুঝতে পারলে? এবার এই লুপটার জন্য
এই লুপটার জন্য কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে এই লুপটার জন্য B1 যদি তৈরি হয় তাহলে B1টা কোন দিকে হবে, যদি তুমি স্ক্রু ঘোরাও দেখবে ভেতর দিকে যাবে, তাহলে এই পয়েন্টে B1টা ভেতর দিকে হবে ক্রস। B1 এর মান কত হবে, μ0 I/2R কিন্তু এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2π - θ/2π। ঠিক আছে, দেখুন বৃত্ত চাপের জন্য যেটা হয় সেটা হচ্ছে θ/2π, এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2π - θ, টোটালটা হচ্ছে 2π, সেখান থেকে θ বাদ দেবো, তাহলে 2π - θ/2π। এটা হচ্ছে B1 এর মান। ঠিক আছে, এটা I1 লিখবো। B2 এর মান কত, এটা কোন দিকে হলো, এটা ভেতর দিকে হলো। B2 এর মানটা, B2 কারেন্ট এইদিকে যাচ্ছে, এইদিকে গেলে বুঝতেই পারছো আমাদের স্ক্রুটাকে এইদিকে ঘোরাতে হবে, তাহলে সেই স্ক্রুটা বেরিয়ে আসবে, তার মানে B2টা ডট হবে। B2 এর মান কত হবে, μ0 I2/2R, এই অ্যাঙ্গেল হচ্ছে θ, তাহলে θ/2π জাস্ট। এবং এটা কোন দিকে হবে, বাইরের দিকে হবে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, সেটা হবে B1 - B2। B1 - B2 করলে কত হবে, μ0 I1টা কমন যাচ্ছে না, কি করা যায়, আচ্ছা μ0/4πR কমন নিই, 4πR কমন নিই, তাহলে কি পড়ে থাকলো, চলো এটাকে বার করি, তারপরে আমরা দেখব কি হয়। আচ্ছা চলো, মনে করলাম এই তারের একক দৈর্ঘ্যে রোধ ধরলাম, তারের একক দৈর্ঘ্যে রোধ ধরলাম রো। তাহলে ওপর তারটার দৈর্ঘ্য যদি R1 হয় তাহলে R1 সমান কত হবে, এইটার দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য মানে এটা তো চাপ সমান হচ্ছে কোণ ইন্টু ব্যাসার্ধ, তাহলে R1টা হচ্ছে L1 ইন্টু রো। L1টা কত, L1টা হচ্ছে বৃত্তের চাপ মানে কি, চাপ মানে হচ্ছে কোণ ইন্টু ব্যাসার্ধ। কোণটা কত, কোণটা হচ্ছে 2π - θ, ব্যাসার্ধ কত R ইন্টু রো। R2 কত, L2 ইন্টু রো। L2টা কত, এইটা এই বৃত্তচাপ সমান হচ্ছে কোণ ইন্টু ব্যাসার্ধ, মনে রাখবে কোণটা হচ্ছে θ, ব্যাসার্ধ হচ্ছে R ইন্টু রো। L2 হচ্ছে θ, চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ, তাহলে R1 R2 পেয়ে গেলাম। এবার আমরা জানি যে I1/I2 হয় R2/R1, এটা শিখেছি কারণ এরা সমান্তরালে আছে, তাহলে এদের কারেন্টে কিভাবে ভাগ হবে, রোধের অনন্য অনুপাতে ভাগ হবে। তারপরে সেটা কত হবে, R2/R1 যদি করি তাহলে দেখো R রো কেটে যাবে, R2 জায়গায় আসবে θ/2π - θ। তাহলে আমরা বলতে পারি যে I1 ইন্টু 2π - θ = I2 ইন্টু θ। এইটা বার করার পর আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা বার করব। ঠিক আছে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ডকে যদি B বলি সেটা হচ্ছে B1 - B2, তার কারণ এটা দুটো বিপরীত দিকে আছে, কি হবে B1 - B2। থার্ড ব্র্যাকেট কমন যাক, কিছুটা কি কমন যাবে, μ0/4πR কমন যাবে, তাহলে μ0/4πR কমন নিলে পড়ে থাকলো কি, এখান থেকে পড়ে থাকলো I1 ইন্টু 2π - θ, I1 ইন্টু 2π - θ মাইনাস I2 ইন্টু θ, এই দুটো তো সমান, I1 ইন্টু 2π - θ তার মানে তো I2 θ, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, 0। অর্থাৎ এই কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড হবে 0, বুঝে গেল। কারণ এই তারটা যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এই তারটা ঠিক সমপরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে কেন্দ্রে, কিন্তু বিপরীত দিকে।
সেইটাই বলছে আমাদের, এই দুটোর মানই সমান কিন্তু দুটো বিপরীত দিকে, কারণ কারেন্টটা আমাদের সেই অনুপাতেই ভাগ হচ্ছে। চল নেক্সট দেখি। চলো নেক্সট আমাদের আবার একটা ছবি দিয়েছে, কিরকম ছবি, এরকম ছবি, এরকম দিয়ে, তাই তো এরকম ছবি দিয়েছে। এটা হাফ সার্কেল, ঠিক আছে, এটা হাফ সার্কেল দিয়ে এরকম করে আবার গিয়েছে। এই দিকে কারেন্ট আসছে আই, সেই কারেন্টটা এই দিকে যাচ্ছে, সেই কারেন্টটা এই দিকে যাচ্ছে। এই দুটো ঠিক মাঝখানে এইখানে ও বিন্দুতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। আমাদের এই ওপরটাও আর দিয়েছে, মানে আর ব্যাসার্ধ, এটা যে অর্ধবৃত্ত দিয়েছে তার ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে। এটা আমি নাম দিলাম 1 নম্বর তার, এটা দিলাম 2 নম্বর তার, এটাকে দিলাম 3 নম্বর তার, তিনটে তারকে নাম দিয়ে দিলাম। প্রথমত 1 নম্বর তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, V1 কত হবে, 0 হবে। বায়ো স্যাভার্টের ফর্মুলায় পড়েছিলাম যে কোনো তার বরাবর কোনো পয়েন্ট যদি থাকে সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড হয় না, তাহলে এই তারটার জন্য এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না। এটা হচ্ছে অর্ধবৃত্ত তার, এই অর্ধবৃত্ত তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, μ0I/4r, ঠিক আছে। পুরো বৃত্ত হলে 2r হয়, অর্ধবৃত্ত হলে তার অর্ধেক 4r হয়। এবং এটা কোন দিকে হবে, আমি যদি একটা স্ক্রুকে ঘোরাই তাহলে B2টা বুঝতেই পারছি, B2টা ডট হবে, স্ক্রুকে ঘোরালে স্ক্রুটা বাইরের দিকে বেরিয়ে আসবে, তাহলে এখানে B2 হচ্ছে ডট, B2 হচ্ছে ডট বেরিয়ে আসছে। B3 কত হবে, B3 দেখো এই তারটা হচ্ছে অর্ধ অসীম তার, মানে এইখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে μ0I/4πr, এটা হচ্ছে অর্ধ অসীম তার। এবং এই তারটার জন্য বুঝতে পারছি ম্যাগনেটিক ফিল্ডটা বুড়ো আঙুল দিয়ে এইদিকে যদি কারেন্টের ডিরেকশন হয়, মুঠোটা বাইরের দিকে দেখাচ্ছে, তাহলে আমাদের B3টাও বাইরের দিকেই হবে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, 3টেকে যোগ করে দাও, 3টেকে যোগ করলে আমি বুঝতে পারছি μ0I/4πr কমন নেই, তাহলে এখান থেকে এখানের জন্য পাই পড়ে থাকছে, কারণ এখানে তো পাই নাই, আমি তাও কমন নিয়েছি, +1, তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড, μ0I/4πr পাই +1, ঠিক আছে। চল নেক্সট দেখি। আবার একটা ছবি দিয়েছে, কিরকম ছবি দিয়েছে, এরকম একটা ছবি দিয়েছে। এখানে একটা অর্ধ বৃত্তাকার আছে, তারপর এরকম আছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এটা আই কারেন্ট, এটা আই কারেন্টটাই যাচ্ছে, এটা আই কারেন্ট যাচ্ছে। আমাদের কেন্দ্রে জানতে চেয়েছে, এটা আমাদের 1 নম্বর তার, 2 নম্বর তার, 3 নম্বর তার। 1 নম্বর তার এদিকে আরও আছে, ঠিক আছে, এদিকে শেষ নেই, এদিকে আরও আছে। এটা বেশ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা অর্ধবৃত্তাকার। তাহলে B1 1 নম্বর তারটার জন্য কি হবে, 1 নম্বর তারের জন্য অর্ধ অসীম তার, μ0I/4πr, কোন দিকে হবে, কোন দিকে হবে, যদি আমরা হাতের মুঠোটাকে দেখি, বুড়ো আঙুলটাকে যদি রাখি, তাহলে আমাদের এইটা কোন দিকে দেখাচ্ছে, ভেতর দিকে দেখাচ্ছে, তাই না, ভেতর দিকে দেখাচ্ছে। তাহলে B1টা কোন দিকে হবে, ক্রস হবে, ভেতর দিকে, ভেতর দিকে থাকলেই সেটা ক্রস, B1টা ক্রস হয়ে গেল। 2 নম্বর তারটা কি হবে, অর্ধবৃত্তাকার তার, অর্ধবৃত্তাকার তারের ক্ষেত্রে μ0I/4r হয়, এবং এটাও ভেতর দিকে হবে। যদি তুমি একটা স্ক্রুকে ঘোরাও, স্ক্রুটা ভেতর দিকে ঢুকবে, হাতে করেও দেখতে পারো, একই দেবে, কারেন্টের ডিরেকশনটা বুড়ো আঙুলটা দেখলে এটা ভেতর দিকে দেখাচ্ছে। B3 কত হবে, B3টাও অর্ধ অসীম তার, এটাও অর্ধ অসীম তার, তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমাদের ভেতর দিকেই হচ্ছে, এবং এর মান হচ্ছে অর্ধ অসীম, হচ্ছে μ0I/4πr, এটা ক্রস। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এইটা ডবল হয়ে গেল, তাহলে μ0I/4πr যদি কমন নিই, এটার জন্য 1 থাকলো, এটার জন্য পাই থাকলো, আর এটার জন্য 1 থাকলো, ঠিক আছে। μ0I/4πr 2 + পাই অ্যান্সার কোন দিকে হবে, ক্রস, ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। চল নেক্সট দেখি। তো এতক্ষণে আমাদের মোটামুটি বায়ো স্যাভার্টের ফর্মুলা আগের দিন যতদূর পড়েছিলাম
সেটা আমাদের এখান পর্যন্ত শেষ হলো। এবার আমরা একটা নতুন সূত্র শিখব, সেটাকে বলা হয় অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র বা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, সার্কিউটাল ল বলা হয়। ঠিক আছে, তো বায়ো সাভার্টের সূত্রের সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে পারি। ঠিক আছে, কিন্তু তার জন্য ক্যালকুলেশনটা অনেক বড় হয়, কিন্তু সব ক্ষেত্রে ক্যালকুলেশনটা এতটাই জটিল হয়ে যায় যে অত সহজে ম্যাগনেটিক ফিল্ড বার করা যায় না। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে কিছু স্পেশাল কেসে খুব সহজে ম্যাগনেটিক ফিল্ড বার করা যায়, খুব সহজে চৌম্বক ক্ষেত্র বার করতে পারি। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র কি, প্রথমে আগে জানতে হবে যে বদ্ধপথ ইন্টিগ্রেশনটা কী জিনিস, বদ্ধপথ সমাকলটা কী জিনিস। দেখো কোনো একটা ফাংশনের, কোনো একটা ফাংশন মনে করো এফএক্স, এই ফাংশনের যদি একটা এরকম বদ্ধ পথ বরাবর ইন্টিগ্রেশন করি, কোনো একটা ফাংশনের যদি একটা এর বদ্ধ রাস্তা বরাবর, ক্লোজ রাস্তা বরাবর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সেটাকে বলা হয় বদ্ধ পথ সমাকল। বদ্ধ পথ সমাকল, ঠিক আছে, বদ্ধ রাস্তা বরাবর ইন্টিগ্রেশন করতে হবে। তো সেটা কি জিনিস এখানে বলি, এখানে অ্যাম্পিয়ারের সূত্রতে বলছে যে কোথাও যদি চৌম্বক ক্ষেত্র থাকে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা এরকম একটা বদ্ধ পথ নিই, এখানে কোথাও ম্যাগনেটিক, এখানে চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে মনে করো, চারিদিকে এখানে ম্যাগনেটিক ফিল্ড, যা হোক যে কোনো ডিরেকশনের ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা এই কোনো একটা বদ্ধ পথে আমরা বি এর ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এইটা যদি করি, বি এর পথ সমাকল এটাকে বলা হয়, বি এর বদ্ধ পথ সমাকল। এই ক্লোজটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটা একটা এইভাবে বদ্ধ রাস্তা বানাবো। তো সেইটা সমান বলছে যে μ0 আই হবে, যেখানে আই কোনটা, যেখানে আইটা হচ্ছে এই বদ্ধ পথের ভেতরে মোট কারেন্ট, এই বদ্ধ পথের ভেতর দিয়ে যতটা কারেন্ট, যতটা তড়িৎ প্রবাহ অতিক্রম করেছে। বাইরে যা খুশি যা থাক, আই ড্যাশ যেতে পারে, এখানে আই ডবল ড্যাশ যেতে পারে, ঠিক আছে, আই ডবল ড্যাশ যেতে পারে, তার জন্য এই ইন্টিগ্রেশনটার কোনো তফাৎ হবে না। বলছে বদ্ধ পথ বরাবর বি এর পথ সমাকলের মান শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা এবং ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত কারেন্টের গুণফলের সঙ্গে সমান। ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত হতে হবে কারেন্টটাকে, ওই বদ্ধ পথের ভেতরে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার সঙ্গে সমান। এটাকে বলা হয় অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। এইটার সাহায্যে খুব সহজেই চৌম্বক ক্ষেত্র বার করা যায়। চলো আমরা বার করি দেখি। প্রথম দেখা বলেছে একটা রিজু পরিবাহী তার, দীর্ঘ রিজু পরিবাহী তারের ক্ষেত্রে কী করে বার করবো, অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে পেয়েছি আমরা, তাই না, অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে পেয়েছি। এখান থেকে আই যদি কারেন্ট যায়, অ্যাম্পিয়ার সূত্র কী বলেছিল, যে অ্যাম্পিয়ার সূত্র বলেছিল যে এখান থেকে আর দূরত্বে তুমি যদি আর ডিস্টেন্সে পি পয়েন্টে যদি চৌম্বক ক্ষেত্র বার করতে চাও, তাহলে চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন ছিল μ0/4π2I/r, এটি ছিল বায়ো সাভার্টের সূত্র। তো এটাকে অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে খুব সহজে বার করতে পারবো। তো অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে বার করার জন্য আমরা কি করব, এই আর সমান ব্যাসার্ধ নিয়ে, এই আর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তাকার পথ কল্পনা করব, যার অক্ষটা হবে এই তারটা, পরিবাহী তারটাকে অক্ষ করে আমরা আর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বদ্ধ পথ কল্পনা করব। তো অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল, অর্থাৎ এই রাস্তা বরাবর যদি আমরা বি এর পথ সমাকল করি, তাহলে সেটা কত হবে, সেটা হবে μ0 ইন্টু এই বদ্ধ পথের ভেতরে কারেন্ট, সেটা হচ্ছে আই। ঠিক আছে, এখন দুটো পয়েন্ট লক্ষ্য করো, আমরা যদি বি এর ডিরেকশন খেয়াল করি, তাহলে বি এর ডিরেকশন কীভাবে খেয়াল করব, এরকম হাতের মুষ্টি নিয়মের সাহায্যে খেয়াল করব, দেখব যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রত্যেকটা পয়েন্টে এই পথের স্পর্শক বরাবর হয়, অর্থাৎ এইখানটা ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, এইখানটা ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, এইখানে ম্যাগনেটিক ফিল্ড এইখানে বরাবর, এই দিক ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, অর্থাৎ ডিএল খুব ক্ষুদ্র অংশ। এই প্রত্যেকটা পথে যখন আমরা ইন্টিগ্রেশন করতে করতে যাব, তখন বি আর ডিএল একই দিকে থাকবে, স্পর্শক বরাবর মানে একই দিকে। অর্থাৎ এটাকে যখন ভাঙবো, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল কস থিটা আসবে, কস থিটার থেকে কস 0 আসবে, ঠিক আছে, cos 0 মান 1, কারণ স্পর্শক বরাবর হচ্ছে, তো তাহলে cos 0 মান 1 হয়ে গেল। অতএব এটা আমাদের লেখা দরকার, বিডিএল করে দিলাম। এটা কিন্তু লিখতে হবে খাতায় তোমাদের, যে বিটা আমরা যে বদ্ধ পথটা কল্পনা করেছি প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক বরাবর, সেটাই বলছি। দ্বিতীয়ত
যেহেতু আমরা যে বদ্ধপথটা কল্পনা করেছি সেটা তার থেকে সমান দূরত্বে অবস্থিত, অর্থাৎ বদ্ধপথটার প্রত্যেকটা বিন্দুতে বি এর মান সমান, তাই জন্য বিটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করতে পারবো। ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ইকুয়াল টু মিউ জিরো, এটাও কিন্তু লিখতে হবে যে বদ্ধপথের প্রত্যেকটা বিন্দুতে বি এর মান সমান। কেন সমান? কারণ বদ্ধপথটা তার থেকে সমান দূরত্বে অবস্থিত। তো এখন বিটাকে বার করতে পারবো। এখন ডিএল এর ইন্টিগ্রেশন মানে কি? গোটা পথটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে 2πr ইকুয়াল টু মিউ জিরো আই। আমাদের এটা এখানে গতানুগতিক ইন্টিগ্রেশন নয়, ঠিক আছে? এখানে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে গোটা পথটার দৈর্ঘ্য, যেটা হচ্ছে 2πr। তাহলে বি সমান কত পেয়ে গেলাম? মিউ জিরো আই বাই 2πr। দেখো বায়ো সাভার্টের সূত্র এইটাই বলছে, 2টা কেটে দাও, দেখো মিউ জিরো আই বাই 2πr আসছে। কিন্তু অ্যাম্পিয়ারের সূত্রতে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এটা কেবলমাত্র দীর্ঘ ঋজু তারের জন্য প্রযোজ্য। অর্ধ অসীম হলে বা একটা ফাইনাইট লেন্থের হলে আমরা অ্যাম্পিয়ার সূত্রকে প্রয়োগ করতে পারবো না। বুঝতে পারলাম? চলো নেক্সট দেখি। চলো নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে আমাদের যে তারটা বলেছে সেই তারের ভেতরে চুম্বক ক্ষেত্রের মান বার করতে চাইছি, ঠিক আছে? মনে করো তারটা এরকম মোটা, তারটা এরকম মোটা এবং তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এই গোটা তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এইটা হচ্ছে তারের অ্যাক্সিস, ঠিক আছে? তারটার ব্যাসার্ধ মনে করো বড় হাতের আর। আমরা তারের অ্যাক্সিস থেকে আর দূরত্বে এই পি পয়েন্টে চুম্বক ক্ষেত্র বার করতে চাইছি। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আগের মতনই হবে, আমি এরকম একটা আর কে ব্যাসার্ধ করে আর এই তারটার যে অক্ষ সেইটাকে অক্ষ করে আমি এরকম একটা বৃত্তাকার পথ কল্পনা করব। এবার এই বৃত্তপথ বরাবর বি ডট ডিএল, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে, সেটা হচ্ছে মিউ জিরো ইন্টু আই ড্যাশ। আই ড্যাশটা কি জিনিস? আই ড্যাশটা হচ্ছে এই বৃত্তাকার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? দেখো আই ড্যাশ কত হবে? এই আই কারেন্টটা কিন্তু গোটা পরিধির মধ্যে দিয়ে যাচ্ছে, মানে গোটা এরিয়া দিয়ে যাচ্ছে। তাহলে এইটুকুনি এরিয়া দিয়ে কতটা কারেন্ট যাবে? ঐকিক নিয়মের অঙ্ক, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যায় পাই বাই আই বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার, তাই তো? পাই আর স্কোয়ার পাই বড় হাতের আর স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে পাই ছোট হাতের আর স্কোয়ারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? ঐকিক নিয়মের অঙ্ক, পাই পাই কেটে গেল। তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল মানে বুঝতেই পারছি কি হবে, কস থিটাটা 0 হবে, কারণ এখানে বিটা ডিএল এর স্পর্শক বরাবর হবে এবং বিটা কনস্ট্যান্ট হবে। তাহলে বিটাকে বার করে নিয়ে এলাম, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল নিয়ে করে দিলাম। আগেরটার যে নিয়ম বললাম এটাও সেম নিয়ম, যে বি এর মান আমরা যে বৃত্তপথে কল্পনা করছি তার প্রত্যেকটা পয়েন্টে সমান হবে, বি বেরিয়ে চলে এলো। সমান কত হবে? মিউ জিরো ইন্টু আই ড্যাশ এর মান কত? আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, পাইটা কেটে গেছে। এবার ডিএল মানে হচ্ছে গোটার রাস্তাটার দৈর্ঘ্য, তার মানে 2πr, তাহলে বি ইন্টু 2π স্মল আর ইকুয়াল টু মিউ জিরো আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। একটা আর কেটে গেল, তাহলে বি সমান কত হবে? মিউ জিরো আই আর ডিভাইড বাই 2π ক্যাপিটাল আর স্কোয়ার। 2πটা এদিকে এলো, 2π ক্যাপিটাল আর স্কোয়ার, মিউ জিরো আই বাই আই আর 2π। তাহলে এইটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। দেখো এক্ষেত্রে বিটা আর এর সঙ্গে সমানুপাতিক, স্মল আর এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে এক্ষেত্রে। মিউ জিরো আই বাই 2π আর স্কোয়ার, ঠিক আছে? চলো নেক্সট দেখি। ঠিক আছে, চলো মিউ জিরো আই কি দিয়েছে দেখো, সিম্পল অঙ্ক। একটি দীর্ঘ ঋজু পরিবাহীতে প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, পরিবাহী থেকে 15 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্র প্রবলের মান কত? ইজি জিনিস, খুব সোজা জিনিস। বি এর মান কত হয়? মিউ জিরো বাই 4π 2i বাই আর। মিউ জিরো বাই 4π মান হচ্ছে 10⁻⁻7, 2 ইন্টু আইটা কত বলেছে? 3 অ্যাম্পিয়ার। আরটা কত বলেছে? 0.15, 15 সেন্টিমিটার বলেছে, কিন্তু আমাকে এটা মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? দশমিকটা তুললাম, উপরে 100 এলো, ঠিক আছে? 3 5 15, 5 20 100, 2 2 4, 4 ইন্টু 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কয়ার।
ঠিক আছে, কিছু আছে অঙ্কটাতে? কিছুই নেই। চলো নেক্সট দেখি। একটি দীর্ঘ রিজু এবং নিরেট পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। লাস্ট যে টপিকটা করলাম, নিরেট পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, মানে ক্যাপিটাল আরটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। ঠিক আছে, এবং প্রবাহমাত্রা আইটা দিয়েছে 2 অ্যাম্পিয়ার। এই প্রবাহমাত্রা পরিবাহী প্রস্থচ্ছেদের উপর সুষমভাবে বণ্টিত। ঠিক আছে, পরিবাহী অক্ষ থেকে 3 সেন্টিমিটার দূরে, আরটা বলেছে 3 সেন্টিমিটার দূরে, মানে 0.03 সেন্টিমিটার যদি মিটার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা কত হবে, আর 10 সেন্টিমিটার দূরে হলে কি হবে সেটা আমরা দেখো। প্রথমটা হচ্ছে 3 সেন্টিমিটার যদি হয়, সেটা হচ্ছে তারের ভেতরে। তারের ভেতরে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা যেটা হয় সেটা হচ্ছে μ0 I ইন্টু স্মল আর বাই 2 পাই আর স্কোয়ার, তাই না? এক্ষুনি করলাম আমরা 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা এইভাবে লিখতে পারি μ0 বাই 4 পাই 2i স্মল আর বাই আর স্কোয়ার। এখানে 4 করার জন্য 2 আনলাম, এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -7। 2 ইন্টু কারেন্টটা কত, আইটা কত 2 অ্যাম্পিয়ার, স্মল আরটা কত 0.03, ক্যাপিটাল আরটা কত 0.05, তাহলে 0.05 ইন্টু 0.05 স্কোয়ার আছে বলে দুবার লিখে দিলাম। দশমিকটা তুললাম, এই দশমিকটা তুললাম, উপরে 100 এলো, 5 5 25, 25 4 100, তাহলে কত হবে 4 3 12, 12 2 24, 24 2 48, 48 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, 4 3 12, 12 2 24 2 48, 10 এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আরটা দিয়েছে 10 সেন্টিমিটার, সেকেন্ড পার্টে আরটা দিয়েছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। তার মানে এটা তারের বাইরে, তারের বাইরে যেই হয়ে যাবে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, μ0 বাই 4 পাই 2i বাই r। ঠিক আছে, জেনারেল ফর্মুলা 2i বাই r। সেক্ষেত্রে ক্যাপিটাল আরটা আমাদের লাগবে না, তাহলে 10 টু দি পাওয়ার -7 থাকবে। 2 ইন্টু কারেন্টটা কত, কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর আরটা হচ্ছে 0.1, 10 মিনিট তুললাম 10 হলো, তো এই ক্ষেত্রে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি। দেখো এবার পড়বো আমরা দীর্ঘ সলিনয়েড। ঠিক আছে, একটা দীর্ঘ সলিনয়েড আমরা সলিনয়েড বার করা কিন্তু খুব কঠিন। বায়োসাভার্টের সূত্রের সাহায্যে আমরা সলিনয়েড বার করতে পারবো না। ঠিক আছে, তাই যদি মনে করো এরকম কোনো দীর্ঘ সলিনয়েড দেয়, এরকম যদি সলিনয়েড দেয়, এরকম অনেক বড়, এরকম লম্বা পড়া আরও আছে, এদিকে আছে, এই দীর্ঘ সলিনয়েড যদি দেয় এবং সলিনয়েডের মধ্যে যদি আই কারেন্ট যায়, দিয়ে যদি আমাকে বলে যে ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, সেটা আমরা বার করতে পারি। ঠিক আছে, কী করে বার করবো সলিনয়েডের ভেতরে, চলো আমরা বার করি। এর জন্য এরকম একটা বৃত্তাকার রাস্তা, এরকম একটা আয়তাকার রাস্তা আমরা কল্পনা করবো, ABCD, আমরা আয়তাকার রাস্তা কল্পনা করবো। ঠিক আছে, ABCD একটা আয়তাকার রাস্তা কল্পনা করবো। এই রাস্তা বরাবর যদি আমরা অ্যাম্পিয়ারের সূত্র লিখি, B ডট DL ইকুয়াল টু কত হবে, μ0 I কিন্তু হবে না। মনে করলাম এইখানে এনটা টার্ন ভেদ করেছে, তারটা এন বার ঢুকেছে, বেরিয়ে আসছে। একবার কারেন্টটা এখান থেকে এইখান থেকে ঢোকা শুরু করলো, একবার ঢুকলো, আবার এখানে একবার ঢুকলো, একবার ঢুকলো, টোটাল এনটা টার্ন আছে। মনে করলাম এইটুকুনি দৈর্ঘ্যের মধ্যে, এই দৈর্ঘ্যটাকে বললাম এন, আর এখানে এনটা টার্ন আছে, টোটাল এন সংখ্যক টার্ন আছে এইটুকুনি দৈর্ঘ্যের মধ্যে, পুরোটা বলি নাই আমি। ঠিক আছে, ওইটুকুনি দৈর্ঘ্যের মধ্যে এনটা টার্ন আছে এবং তার দৈর্ঘ্য হচ্ছে এন। তাহলে এখানে কারেন্ট কত হবে, μ0টা লিখলাম, কিন্তু এন আই হচ্ছে কারেন্ট। ঠিক আছে, কারণ এখানে মোট কারেন্ট ঢুকছে কবার, এন বার। আমি বললাম এইখান থেকে এখান পর্যন্ত এনটা টার্ন আছে এবং দৈর্ঘ্যটা বলেছি এন। এখন এই যে ইন্টিগ্রেশনটা লিখেছি, এই ইন্টিগ্রেশনটা আমরা 4টে পার্টে ভাগ করব। A থেকে B, B ডট ডিএল, প্লাস B থেকে C, B ডট ডিএল, প্লাস C থেকে D, B ডট ডিএল, প্লাস D থেকে আবার A,
বি ডট ডি, এটা ইকুয়াল টু মিউ জিরো এন। ঠিক আছে, চারটে ভাগে এই যে ক্লোজ যে পথটা ছিল সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করলাম। এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব, ডি থেকে আবার এতে ফিরে আসবো। ক্লোজ লুপ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, প্রথমে দিকে এই ইন্টিগ্রেশনটা কি হবে, এ থেকে বি, বি ডট ডিএল কত হবে, এটা কিন্তু জিরো হবে। কেন জিরো হবে? কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড সাধারণত সলিনয়েডের ভেতরেই থাকে, সলিনয়েডের বাইরে খুব কমই থাকে। আবার যেহেতু এটা কাল্পনিক রাস্তা, যেহেতু এই রাস্তাটা কাল্পনিক, তাহলে এই রাস্তাটাকে আমি অনেক দূরে নিতে পারি, এমন জায়গায় নিতে পারি যেখানে বি নেই। আমাদের তো কল্পনা করতেই পারি যে এই বিটা এমন দূরে অবস্থিত যেখানে বি নেই, তাহলে সেক্ষেত্রে বি ডট ডিএলটা জিরো হতে পারে। নেক্সট ক্লোজ ইন্টিগ্রেশন বিসি, বি থেকে সি বি ডট ডিএল, এইটাও জিরো হবে। কারণ এইখানে ম্যাগনেটিক ফিল্ডে যেটা তৈরি হবে সেটা অক্ষ বরাবর তৈরি হবে, অর্থাৎ এই দিক বরাবর হয়তো বি তৈরি হলো, আর এইখানে বি থেকে সিতে যখন যাব তখন ডিএল হচ্ছে এই দিক বরাবর, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেল। ডট প্রোডাক্ট যখনই ভাঙবো cos 90 আসবে, cos 90 জিরো, তাহলে এই টার্মটা জিরো হয়ে গেল, কারণ থিটাটা হচ্ছে 90। এই ডট প্রোডাক্ট ভাঙলে যে থিটাটা বেরোবে সেটা 90 বেরোবে। তারপর সি ডট ডি যদি করি, ক্লোজিং সি থেকে ডি, বি ডট ডিএল যদি ভাঙি, এই রাস্তা বরাবর বি আর ডিএল একই দিকে আছে, তাহলে থিটাটা জিরো, তাহলে এটা হয়ে যাবে বি ডিএল হয়ে যাবে, cos থিটাটা জিরো, cos জিরো মানে হচ্ছে 1। ঠিক আছে, বি ডট ডিএল ভাঙলে বি ডিএল cos জিরো আসবে, cos জিরো বার 1, তাহলে বি ডিএল আসবে। বিটাকে বার করতে আনতে পারি, কারণ অক্ষ বরাবর যদি এটা অসীম দৈর্ঘ্যের সলিনয়েড হয়, প্রত্যেকটা কথার গুরুত্ব আছে। অসীম দৈর্ঘ্যের সলিনয়েড যদি না হয় তাহলে এর সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড সমান হবে না, এর প্রান্তের দিকে ম্যাগনেটিক ফিল্ড অনেক কম হবে, এটা মনে রাখবে। ওই জন্য আমি সবসময় বলছি অসীম দৈর্ঘ্যের সলিনয়েড। তাহলে যদি অসীম দৈর্ঘ্যের সলিনয়েড হয় তাহলে অক্ষ বরাবর বি এর মান সব জায়গায় সমান হবে, তাহলে বিটা বেরিয়ে চলে এলো। ডিএল এর উপর ইন্টিগ্রেশন হবে, ডিএল এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এইটুকুনি দৈর্ঘ্য যেটাকে আমরা এল বলেছি, তাহলে বিএল হয়ে গেল। লাস্ট হচ্ছে ডি থেকে এ, বি ডট ডিএল, এইটা সময় জিরো হবে, কারণ বুঝতেই পারছি যে বিটা যেদিকে আছে আর ডিএলটা হচ্ছে এইদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে থিটা এখানে থিটা সমান 90। তাহলে এই চারটে ইন্টিগ্রেশনের মধ্যে একমাত্র সি থেকে ডি এই ইন্টিগ্রেশনটা বিএল হবে। তাহলে আমরা বলতে পারি যে বি ইন্টু এল ইজ ইকুয়াল টু মিউ জিরো এন আই। তাহলে বি এর মান কত হবে, মিউ জিরো এন আই বাই এল, বা এটাকে লিখবো বি সমান মিউ জিরো ছোটো হাতের এন আই, যেখানে ছোটো হাতের এনটা কি, এখানে ছোটো হাতের এন হচ্ছে বড় হাতের এন বাই এল। ছোটো হাতের এনটাকে বলা হয় একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাই না? এল দৈর্ঘ্যে পাক সংখ্যা এনটা আছে, তাহলে এন বাই এল মানে হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। বুঝে গেছে? এবার আসা যাক টরয়েড। দেখো এই ক্ষেত্রে আমরা বি এর যে এক্সপ্রেশনটা পেলাম সেটা কিভাবে পেলাম, সলিনয়েডটাকে অসীম দৈর্ঘ্যের ধরে, ইনফাইনাইট লেন্থের ধরে, কিন্তু ইনফাইনাইট লেন্থের সলিনয়েড তৈরি করা যায় না, তাই জন্য অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র কিন্তু কনস্ট্যান্ট থাকে না। কিন্তু টরয়েড এমন একটা যন্ত্র যার সাহায্যে খুব সহজেই আমরা অক্ষের ভিতরে কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি। টরয়েড জিনিসটা কীরকম, মনে করো এরকম যদি এরকম একটা কোনো গোল এরকম জিনিস থাকে, মানে সার্কেল চুরির আকারে মনে করে থাকতে পারে, তার মধ্যে যদি এরকম একটা তার এরকম জড়ানো থাকে তাহলে সেইটাকে বলবো আমরা টরয়েড। ঠিক আছে, একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, একটা তার দিয়ে কারেন্ট বেরিয়ে আসছে, তাহলে এর ভিতরে চৌম্বক ক্ষেত্র বার করার জন্য আমরা এরকম একটা বৃত্তাকার পথ, অক্ষ বরাবর বৃত্তাকার পথ যেটা আর দূরত্বে অবস্থিত, বৃত্তাকার পথ একটা কল্পনা করবো। অ্যাম্পিয়ারের সূত্র লাগাবো, কি অ্যাম্পিয়ার সূত্র, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো, আবার এনআই হবে, যেখানে এখানে নাম্বার অফ টার্নসটা হচ্ছে এনটা, পাক সংখ্যা আছে এন বার পাক আছে, তাহলে আমাদের এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে কারেন্টটা এন বার ভেদ করে গেছে, তাহলে রাস্তার ভেতর দিয়ে এনটা কারেন্ট গেছে, এনটা আই কারেন্ট গেছে, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে এন আই। ঠিক আছে, এনটা আই কারেন্ট গেছে কারণ এনটা তার ওখান দিয়ে গিয়েছে। এই রাস্তা বরাবর বিটা স্পর্শক বরাবর হবে, কারণ অক্ষ বরাবর বি হবে,
এবং বিটা কনস্ট্যান্ট হবে, তাহলে এটাকে করলে বি ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল হবে, যেগুলো মিউজিরো এনআই। ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল মানে কি, দেখো এখানে আবার বলছি পয়েন্টগুলো লিখবে সব জায়গায়, যে এখানে লিখতে হবে যে বিটা আমরা যে বৃত্তপথ কল্পনা করেছি তার স্পর্শক বরাবর, ওই জন্য থিটাটা 0 হবে। এখানে বি ডট ডিএল ভাঙলেই কস থিটা আসবে, সেখানে কস 0 আসবে, কস 0 মানে হচ্ছে 1। আর বৃত্তপথের প্রত্যেকটা পয়েন্টে বি এর মান কনস্ট্যান্ট, ওই জন্য বিটা বেরিয়ে চলে আসবে, ওই জন্য বিটা বেরিয়ে চলে আসবে। ডিএল মানে কি, ইন্টিগ্রেশনটা মানে হচ্ছে গোটা পথটার দৈর্ঘ্য, যেটা হচ্ছে 2πr ইকুয়াল টু মিউজিরো এনআই। তাহলে বি সমান কত হবে, মিউজিরো এনআই বাই 2πr। তাহলে বি সমান কত হবে, মিউজিরো স্মল এনআই, দেখবেন স্মল এনটা কত, বড় হাতের এন বাই 2πr। এটাও সেম জিনিস, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাই না? বড় হাতের এন বাই 2πr মানেই হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে দেখো একই এক্সপ্রেশন পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু কোনো প্রান্ত পাচ্ছি না, তাহলে এই অক্ষ বরাবর সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড সমান হবে। চলো অঙ্ক করি একটা, সলিনয়েডের অঙ্ক। দীর্ঘ সলিনয়েড কি বলেছে, প্রতি সেন্টিমিটারে 7টা পাক বিশিষ্ট একটি দীর্ঘ সলিনয়েডের চৌম্বক প্রবাহ 2.5 অ্যাম্পিয়ার, এর অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান কত? সলিনয়েড দিয়েছে, সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র মিউজিরো এনআই। এখানে এনটা কত হবে, বড় হাতের এন বাই এল, বড় হাতের এনটা কত বলেছে, 7টা পাক আছে, 7টা পাক আছে। এলটা কত, প্রতি সেন্টিমিটারে, প্রতি সেন্টিমিটারে এল হচ্ছে 0.01, ঠিক আছে? এলটা হচ্ছে 1 সেন্টিমিটারে, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 0.01 মিটার, ঠিক আছে? আমাকে এনটা বার করতে হবে প্রতি মিটারে, কারণ এসআই এককে আমরা করছি। তাহলে 10 মিটার উঠে গেল, তাহলে 100 হয়ে গেল, তারপরে এটাকে 700। তাহলে বি এর মান বসাই, মিউজিরো মান কত, 4π × 10⁻⁻7। এন এর মান কত, 700। আই এর মান কত, 2.5, 4 × 22/7 × 10⁻7 × 70 × 25, 7 × 10 = 70, 25 × 4 = 100, 1000, এটা একটু মান 1000, তাহলে 22 × 10⁻⁴ Wb/m², ঠিক আছে? 25 × 4 = 100, 100 × 10 = 1000, 3টে কমবে 4টে হবে 22 হবে। তাহলে এইটাই হচ্ছে ভেতরে চৌম্বক ক্ষেত্র প্রবাহ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। লরেন্জ বল আমরা পরের দিন শিখবো। লরেন্জ বল একটা অনেকটা বিশাল অংশ, তো পরের দিন আমরা লরেন্জ বল নিয়ে আলোচনা করবো। তাহলে আজকে আমরা বায়োসাভার্টের শেষ পার্টটা করলাম, এবং বায়োসাভার্টের থেকে সোজা একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের চক্রীয় পথ সূত্র, যার সাহায্যে তোমার দীর্ঘ ঋজু পরিবাহী তার, সলিনয়েড এবং টরয়েড এদের চৌম্বক ক্ষেত্র বার করতে দেয়। সবকটা ইম্পর্টেন্ট, টরয়েডটা অতটা ইম্পর্টেন্ট নয়, টরয়েডটা এখন আসে নাই, কিন্তু সলিনয়েডটা অনেকবার এসছে। তাহলে আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো এবং নিজেরা করতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমার দেখা হবে। ভালো থেকো।